গত কয়েক দশক ধরে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্য অর্থনৈতিক অবক্ষয় এবং সীমান্ত নিরাপত্তার চরম গাফিলতির কারণে জিওপলিটিক্স বা ভূরাজনীতির মানচিত্রে একটি দুর্বল পয়েন্টে পরিণত হয়েছিল। কিন্তু আজ ঠিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটি থেকে এমন দুটি মেগা ডেভেলপমেন্ট সামনে আসছে যা শুধু রাজ্যের নয়, সম্পূর্ণ ভারতের ন্যাশনাল সিকিউরিটি এবং ইকোনমিক ব্লুপ্রিন্টকে চিরতরে বদলে দিতে চলেছে। একদিকে ৪২ জন শীর্ষ শিল্পপতি পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের জন্য লাইনে লাগিয়েছে, আর অন্যদিকে দীর্ঘ ১৬ বছর ধরে মৃতপ্রায় থাকা ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস বা ইআরএফকে পুনরুজ্জীবিত করে হাজার হাজার গোর্খা সেনাকে সীমান্ত সুরক্ষায় নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার মিলে এই বর্ডার স্টেটকে ভারতের সবচেয়ে শক্তিশালী স্ট্র্যাটেজিক স্টেট বা কৌশলগত রাজ্যে পরিণত করছে। নমস্কার, আমি সুশোভন, আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা কোনো কল্পনার জগতে যাব না, কারণ জিওপলিটিক্সে ভাবার বা কল্পনা করার কোনো অবকাশ থাকে না। যা থাকে তা হলো নিরেট বাস্তব। ন্যাশনাল সিকিউরিটি থেকে শুরু করে জিও ইকোনমিক্স সব কিছুই ডেটা এবং স্ট্র্যাটেজির উপর নির্ভর করে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে যে আউট মাইগ্রেশন বা ব্রেন ড্রেন চলছিল তাকে রুখে দিয়ে কিভাবে একটি নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি এবং বর্ডার সিকিউরিটি মেকানিজম তৈরি হচ্ছে, আজ আমরা তার গভীরে গিয়ে অ্যানালিসিস করব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকের এই তথ্যগুলো মেইন স্ট্রিম মিডিয়া আপনাকে এই গভীরতায় বোঝাবে না। পশ্চিমবঙ্গের বর্তমান পরিবর্তনকে বুঝতে গেলে আমাদের একটু অতীতে তাকাতে হবে। একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গকে ভারতের ম্যানুফ্যাকচারিং হাব বলা হতো, কিন্তু ২০০৮ সালে সিঙ্গুরে টাটা মোটরসের ন্যানো কারখানায় যে বিতর্কিত এপিসোড ঘটেছিল তা পশ্চিমবঙ্গের শিল্পায়নের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছিল। ওই একটি ঘটনার পর থেকে রাজ্যের ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়নের বিপরীতমুখী এক ভয়ানক ট্রেন্ড শুরু হয়। ইনভেস্টরদের কাছে একটি পরিষ্কার নেতিবাচক বার্তা গিয়েছিল যে পশ্চিমবঙ্গের ল্যান্ড অ্যাকুইজিশন বা জমি অধিগ্রহণ নীতি একেবারেই ইনভেস্টর ফ্রেন্ডলি নয়। এর ফলাফল কী হয়েছিল জানেন? পরিসংখ্যান বলছে গত ১৫ বছরে পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৬,৬৮৮টি কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে অন্য রাজ্যে রিলোকেট করে চলে গেছে। সরকারের পলিসিগুলো এতটাই আনপ্রেডিক্টেবল বা অপ্রত্যাশিত হয়ে পড়েছিল যে বড় বড় কর্পোরেট হাউস এখানে তাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে ভরসা পায়নি। কর্মসংস্থান না থাকায় পশ্চিমবঙ্গের যুব সমাজ দলে দলে গুজরাট, মহারাষ্ট্র বা দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে পাড়ি দিয়েছে। কিন্তু ভূরাজনীতিতে একটি সীমান্তবর্তী রাজ্যের অর্থনীতি দুর্বল হওয়া মানে পুরো দেশের জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটির ওপর বড়সড় প্রভাব পড়া। আর ঠিক এই জায়গাটাতেই পরিবর্তন আনতে চলেছে বর্তমান সরকার। আজ আপনাদের সামনে যে খবরটি আমি রাখতে চলেছি তা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। আগামী ২২শে জুন পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ এবং মেইডেন বাজেট পেশ হতে চলেছে। কিন্তু তার আগেই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি ঐতিহাসিক ঘোষণা করে দিয়েছেন। আপনারা স্ক্রিনে এই নিউজ আর্টিকেলের হেডলাইনটি দেখতে পাচ্ছেন। এখানে পরিষ্কার লেখা রয়েছে, বেঙ্গল বিজেপি গভর্নমেন্ট টু আনভেল নিউ ইন্ডাস্ট্রি পলিসি উইথ সিমলেস ল্যান্ড অ্যাকুইজিশন প্ল্যানস ইন দ্য মেইডেন বাজেট। অর্থাৎ এই বাজেটে সরকার এমন একটি ল্যান্ড অ্যাকুইজিশন পলিসি বা জমি অধিগ্রহণ নীতি আনতে চলেছে যা হবে সম্পূর্ণ সিমলেস বা বাধাহীন। এর মূল লক্ষ্যই হলো বিনিয়োগকারীদের জন্য একটি ইনভেস্টর ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করা। পাশাপাশি এই পলিসিতে সিঙ্গেল উইডো ক্লিয়ারেন্স এর উপরেও জোর দেওয়া হয়েছে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স হলো এমন একটি সিস্টেম যেখানে একটি কোম্পানিকে কারখানা তৈরির জন্য সরকারের 10টি আলাদা আলাদা দপ্তরে ঘুরে পারমিশন নেওয়ার দরকার পড়ে না। একটি মাত্র পোর্টাল বা ডেস্ক থেকে সমস্ত রকম এনভায়রনমেন্টাল, লিগাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ছাড়পত্র মিলে যায়। গুজরাট, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলো এই পলিসি ব্যবহার করেই আজ ম্যানুফ্যাকচারিং জায়ান্ট হয়ে উঠেছে। এবার পশ্চিমবঙ্গ সেই একই পথে হাঁটতে চলেছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পলিসি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই এর ইম্প্যাক্ট বা প্রভাব কতটা জোরালো হয়েছে। স্ক্রিনে এই আর্টিকেলের হেডলাইনটি লক্ষ্য করুন। লেখা রয়েছে, ওভার 42 ইন্ডাস্ট্রিয়ালিস্ট
শো ইন্টারেস্ট ইন ইনভেস্টিং ইন বেঙ্গল। হ্যাঁ, ঠিকই শুনছেন, অন্তত 42 জন বড় মাপের শিল্পপতি ইতিমধ্যেই রাজ্য সরকারের সাথে যোগাযোগ করা শুরু করে দিয়েছেন। শিল্পতে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বয়ং এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। এই শিল্পপতিরা স্পষ্ট বার্তা দিয়েছেন যে রাজ্যে সরকার পরিবর্তনের পর এবং এই নতুন পলিসির আভাস পেয়ে তারা তাদের ক্যাপিটাল বা পুঁজি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আগ্রহী। শুধু তাই নয়, সরকারের পক্ষ থেকে টাটা গ্রুপকে আবার সসম্মানে ফিরিয়ে আনার বিষয়েও গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। টাটার প্রত্যাবর্তন শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, সিম্বলিক বা প্রতীকী দিক থেকেও পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাগনেশন কাটানোর সবচেয়ে বড় হাতিয়ার। এর পেছনে ভারত সরকারের নীতি আয়োগের একটি বিশাল ভূমিকা রয়েছে। রাজ্যে নতুন সরকার আসার সাথে সাথেই কেন্দ্র সরকার নীতি আয়োগকে দায়িত্ব দিয়েছিল পশ্চিমবঙ্গের জন্য একটি লং টার্ম ইকোনমিক ব্লুপ্রিন্ট তৈরি করার। কারণ কেন্দ্র জানে অ্যাক্ট ইস্ট পলিসিকে সফল করতে হলে এবং আসিয়ানের সাথে ট্রেড রুট মজবুত করতে হলে পশ্চিমবঙ্গের বন্দর এবং ইনফ্রাস্ট্রাকচারকে ওয়ার্ল্ড ক্লাস করতেই হবে। সরকার চাইছে পশ্চিমবঙ্গ যেন শুধুমাত্র ওয়েলফেয়ার স্কিম বা জনকল্যাণমূলক প্রকল্পের উপর নির্ভর না করে, বরং ইন্ডাস্ট্রিয়াল জব বা শিল্পের মাধ্যমে নিজস্ব শক্তিতে উঠে দাঁড়ায়। এতে রাজ্যের আউট মাইগ্রেশন বন্ধ হবে এবং যুব সমাজ নিজের রাজ্যেই কাজ পাবে। অর্থনীতির পর এবার আমরা আসব রাজ্যের সবচেয়ে সেন্সিটিভ দিকটাই, ন্যাশনাল সিকিউরিটি। পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান বা স্ট্র্যাটেজিক লোকেশন ভারতের আর 5টা রাজ্যের মতো নয়। এই রাজ্য একই সাথে 3টি বিদেশের সাথে বর্ডার শেয়ার করে, পূর্বে বাংলাদেশ, উত্তরে ভুটান এবং নেপাল। এই সমস্ত অত্যন্ত সংবেদনশীল বর্ডারগুলোর কারণে এখানে স্মাগলিং, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিসের ঝুঁকি সবসময় লেগেই থাকে। এই বর্ডারগুলোকে সুরক্ষিত রাখতে বিএসএফ এবং এসএসবির পাশাপাশি রাজ্যের নিজস্ব সশস্ত্র পুলিশের একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকা থাকার কথা। কিন্তু দুর্ভাগ্যবশত বিগত বেশ কয়েক বছর ধরে রাজ্যের নিজস্ব সশস্ত্র বাহিনীগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয় করে রাখা হয়েছিল। আর এখানেই আসে আমাদের আজকের দ্বিতীয় এবং সবচেয়ে বড় খবরটি। আপনারা হয়তো অনেকেই ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস বা ইএফআর এর নাম শুনে থাকবেন। এটি ব্রিটিশ আমলে তৈরি হওয়া একটি অত্যন্ত প্রাচীন এবং গৌরবময় ফোর্স, যা মূলত পশ্চিমবঙ্গের সশস্ত্র পুলিশ বাহিনীর একটি বিশেষ ইউনিট হিসেবে কাজ করে। এই ফোর্সের মূল মেরুদণ্ডও হল গোর্খাজ রেজিমেন্ট। গোর্খাদের অসীম সাহসিকতা এবং যুদ্ধক্ষেত্রের ডেডিকেশন পুরো বিশ্বের কাছে পরিচিত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো গত 16 বছর ধরে অর্থাৎ 2010 সালের পর থেকে এই ফোর্সে কোনো নতুন রিক্রুটমেন্ট বা নিয়োগ হয়নি। প্রায় 2000-এর বেশি পদ ফাঁকা পড়ে আছে। পূর্বতন সরকারগুলো এই ফোর্সকে আক্ষরিক অর্থেই শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু এবার এই আর্টিকেলের হেডলাইনটি দেখুন, সিএম প্লিজেস 1000 ইএফআর জব ফর গোর্খাস ট্যুরিজম পুশ। সম্প্রতি দার্জিলিং সফরে গিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করেছেন যে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসকে সম্পূর্ণভাবে রিভাইভ বা পুনরুজ্জীবিত করা হবে। এক ধাক্কায় প্রায় 1000 গোর্খা যুবক যুবতীকে এই ফোর্সে নিয়োগ করা হবে, যার মধ্যে 30% পদ সরাসরি মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই একটিমাত্র পদক্ষেপে পশ্চিমবঙ্গের বর্ডার সিকিউরিটি কয়েক গুণ শক্তিশালী হতে চলেছে। কারণ পাহাড়ি এবং দুর্গম বর্ডার এলাকায় নজরদারি চালানোর জন্য গোর্খা সেনাদের কোনো বিকল্প নেই। জিওপলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাটি আসলে একটি মাস্টার স্ট্রোক। এর পেছনে 3টি অত্যন্ত গভীর কারণ লুকিয়ে আছে। প্রথমত, দীর্ঘদিনের শূন্যপদ পূরণ হওয়ায় রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো শক্তিশালী হবে। দ্বিতীয়ত, দার্জিলিং এবং পাহাড়ের রাজনীতি। আপনারা জানেন, কর্মসংস্থানের অভাব এবং বঞ্চনার কারণে পাহাড়ে মাঝে মাঝেই গোর্খাল্যান্ড নামক একটি পৃথক রাজ্যের দাবি উঠতে দেখা যায়। এই ধরনের বিচ্ছিন্নতাবাদী সেন্টিমেন্ট একটি বর্ডার স্টেটের জন্য মোটেও ভালো খবর নয়। কিন্তু বর্তমান সরকার পাহাড়ের স্থানীয় যুবকদের এবং ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ করে তাদের জন্য এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করেছে। এর ফলে গোর্খা সম্প্রদায়ের সাথে রাষ্ট্রের সম্পর্ক মজবুত হচ্ছে। তাদের মেইন স্ট্রিম স্টেট ইনস্টিটিউশনের সাথে ইন্টিগ্রেট বা যুক্ত করা হচ্ছে। হাতে কাজ এবং সম্মান থাকলে বিচ্ছিন্নতাবাদী দাবিগুলো এমনিতেই শান্ত হয়ে যাবে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতকে যুক্ত করার একমাত্র সরু রাস্তা হলো এই শিলিগুড়ি করিডর। এই করিডরের পাশেই রয়েছে দার্জিলিং পাহাড় এবং নেপাল ও ভুটান সীমান্ত।
এই অঞ্চলে গোর্খাদের দ্বারা গঠিত একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী মোতায়েন থাকার অর্থ হল ভারতের এই সবচেয়ে দুর্বল পয়েন্ট বা চোক পয়েন্টের নিরাপত্তা সুনিশ্চিত হওয়া। সুতরাং ইএফআর এর এই রিভাইভাল শুধু পশ্চিমবঙ্গের সিকিউরিটির জন্যই নয়, ওভারঅল ভারতের সিকিউরিটি লেভেলের জন্য এক বিশাল গেম চেঞ্জার। সব মিলিয়ে দেখলে এটা পরিষ্কার যে একটি রাজ্যের সত্যিকারের উন্নয়ন শুধু ফ্রিবি বা অনুদান দেওয়া হয় না, তার জন্য দরকার হয় সলিড ইকোনমিক পলিসি এবং নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। একদিকে ইন্ডাস্ট্রিয়াল পলিসির মাধ্যমে কর্মসংস্থান এবং বিদেশি বিনিয়োগ নিয়ে আসা, আর অন্যদিকে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের মাধ্যমে বর্ডার সিকিউরিটিকে অভেদ্য করে তোলা। এই দুটি ডেভেলপমেন্ট প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গ খুব দ্রুত তার হারানো গরিমা ফিরে পেতে চলেছে। ইনভেস্টরদের এই উৎসাহ এবং সরকারের এই প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ সফল হলে আগামী দিনে পশ্চিমবঙ্গ ভারতের জিও ইকোনমিক্স এবং জিও পলিটিক্সের এপিসেন্টার হয়ে উঠবে। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আমি সুশোভন, দেখা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।